জাতিসংঘ সর্বশেষ যে চিঠিটা প্রকাশ করেছে বাংলাদেশ সম্পর্কে, তার কাছে আমরা শুনবো আমাদের অতিথি মোহাম্মদ আলী সিদ্দিকী, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক। যে তথাকথিত আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের পরে চরমভাবে যেটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল বাংলাদেশে, সেটা নিয়ে জাতিসংঘের কয়েকজন রেপোর্টিয়ার যারা কাজ করছিলেন, যারা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চে জাতিসংঘের বিভিন্ন শাখা আছে সেখানে তারা কাজ করেন, বিভিন্ন দেশে চলমান ঘটনাবলী নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা সেই উদ্বেগ জানান। তো যতটুকুন আমি জানি যে এটা 25 সনের 29শে ডিসেম্বর তারা প্রথম একটা চিঠি দেয় তৎকালীন মোহাম্মদ ইউনূসের তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের কাছে, এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন, মব লিঞ্চিং, মানে আইনের শাসনের ব্যত্যয়, বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তার, চরমভাবে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সেকুলার বিশ্বাসী মানুষদেরকে একের পর এক গ্রেপ্তার করে কারা বরণ করানো এবং কি বলে তাদের কর্মস্থল থেকে বরখাস্ত করা, বিশেষ করে সাংবাদিক, বিচারপতি, আপনার শিক্ষক, এদেরকে গণহারে সেখান থেকে মানে মবের মাধ্যমে মানে খুব অসম্মানজনক অবস্থায় তাদেরকে বিতরণ করানো, এগুলো নিয়ে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা চিঠি দিয়েছিলেন। এবং এই চিঠির একটা কার্যকারিতা সময় দেওয়া ছিল তাদেরকে, যে 60 কর্মদিবসের মধ্যে তারা এই বিষয়ে ব্যাখ্যা চায়। তো আমি জানি না যে তৎকালীন ইউনূস সরকার তারা এর কোনো জবাব দিয়েছে কিনা। আমি সম্প্রতি যেটা এই যে ইউএনের যে চিঠির, এটা আমি মনে করি সেই পূর্বের চিঠিরই ধারাবাহিকতা। তারা একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, তাদেরকে এটাকে রিমাইন্ড করে দিয়েছে। অভিযোগগুলো একই আছে, পরে আরো 30 দিন তারা অপেক্ষা করে চিঠিটা প্রকাশ করেছে, তারা চিঠিটা প্রকাশ করেছে। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশ সরকারকে, ইউনূস গভর্নমেন্ট এখন নাই, বাংলাদেশ সরকারকে দিয়েছে। এবং সেখানে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে তাদের যে জাতিসংঘের 3 জন স্পেশাল রেপোর্টিয়ার, একজন বেন সল, যিনি হিউম্যান রাইটস এবং কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করেন, বেন সল, আরেকজন ম্যাথিউ গিলেট, উনি ভাইস চেয়ারম্যান, যেটা মানে আরবিট্রারি ডিটেনশন যে ওয়ার্কিং গ্রুপ আছে সেখানে উনি কমিউনিকেশন নিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তৃতীয় জন ব্যক্তি হচ্ছেন মার্গারেট স্যাথার্ড-ওয়েস্ট, যিনি ইন্ডিপেন্ডেন্স এবং জুডিশিয়ারি, জাজেস এবং জুডিশিয়ারি নিয়ে সারা দেশে যে জুডিশিয়াল সিস্টেমে যে সমস্ত অব্যবস্থাপনা, নৈরাজ্য, সেটা নিয়ে কাজ করেন। তো এই 3 জনের সম্মিলিতভাবে ড্রাফট করা একটা চিঠি, সেই চিঠিটাই এই সরকারকে দেওয়া হয়েছে। এবং যেটা তারা যে কোশ্চেনগুলো করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি, অবহিত, যে তারা প্রথমত মানে আননেসেসারি এবং ডিসপ্রপোর্শনেট ওয়েতে একটা স্টেপ নিয়েছে, যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের উপরে রাজনৈতিক কর্মকাণ্ডের রেস্ট্রিকশন আরোপ করেছে। তো শুধু রেস্ট্রিকশন আরোপই না, তার সাথে সাথে তাদের যে একটা ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগ, বাংলাদেশের মানে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যাদের রক্তের বন্ধন, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আর আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে একই সাথে কার্যক্রম নিষিদ্ধের সাথে সাথে ইউনূস সরকার ইলেকশন কমিশনকে দিয়ে আওয়ামী লীগের রেজিস্ট্রেশনটাকে বাতিল করলো এবং ব্যালট পেপার থেকে আওয়ামী লীগের প্রতীকটাকেও সরিয়ে দিল। তো ফলে যে বিষয়টা আসলো, যে ওরা যেটাকে অ্যাড্রেস করেছে
যে ডিসপ্রপোর্শনেট রেস্ট্রিকশন অন দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এবং তার ফলে তাদের যে রেস্ট্রিকশন গুলো আনা হয়েছে সেখানে তারা ভীষণ রকম ভাবে দেশে যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, তারপরে পিসফুল অ্যাসেম্বলি, মানে সিভিলিয়ানরা যে কোনো সময় একটা সমাবেশে যেতে পারে, প্রতিবাদ জানাইতে পারে, ফ্রিডম অফ এক্সপ্রেশন চরমভাবে লঙ্ঘিত হলো। আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, যে ইউনূস সাহেব বললেন যে এই মানে ওনার সরকার এসে এমন স্বাধীনতা প্রেসকে দিল যে আপনারা মন খুলে এখন লিখতে পারবেন, বলতে পারবেন। তো সেই মন খোলা লেখা এবং বলার মধ্যে আমরা দেখলাম যে কিভাবে এই কণ্ঠরোধ করা হয়েছে, বিশেষ করে মিডিয়ার কণ্ঠরোধ করা, সাংবাদিকদের উপরে নিপীড়ন, হত্যাযজ্ঞ, তাদেরকে অ্যারেস্ট করে কারা প্রকোষ্ঠে পাঠানো, তাদেরকে জামিন অযোগ্য হত্যা মামলা দেওয়া, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা, চাকরিচ্যুতি করা, প্রেস ক্লাবের সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া, মিডিয়া হাউসগুলা দখল করা, মানে সেখানে অগ্নিসংযোগ করা, ভাঙচুর করা, লুটতরাজ করা। মানে বাংলাদেশের জন্মের পরে এরকম কোন ঘটনা কোন সরকারের আমলেই, আমরা অনেকগুলা সামরিক সরকার দেখেছি, এইভাবে আক্রমণের শিকার গণভাবে হয় এটা আমরা কখনো দেখিনি। এরপরে যেটা হয়েছে যে কোনো পার্টিসিপেশন ইন দি পাবলিক অ্যাফেয়ার্স, জনগণ কোনো পাবলিক অ্যাফেয়ার্সে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে আদালতের ক্ষেত্রে দেখা গেল সেখানে হচ্ছে রাইট টু দি ফেয়ার ট্রায়াল, যে আদালতে যে বিচারটা হবে, ফেয়ার ট্রায়াল হবে, সেই তার পরিবেশটাকে নষ্ট করে দেয়া হলো। আমরা দেখলাম যে অ্যাপিলেট ডিভিশনের 6 জন বিচারপতির তাদেরকে জোর করে বরখাস্ত করা হলো, প্রধান বিচারপতি সহ তার বাড়িতে হামলা করা হলো। তারপর কি বলে, হাইকোর্টের 23 জন বিচারপতিকে এক নির্দেশে তাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো, তার মানে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এবং কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নতুন করে ওই দলীয় কিছু বিচারক সেখানে নিয়োগ দেওয়া হলো। সবচেয়ে বড় যেটা আশঙ্কার বিষয়, যে আদালত চত্বরে মানে একটা নৈরাজ্যকর বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হলো, যেখানে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, তাদের উপরে চড়াও করা, আসামিকে কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় তাদের উপরে মানে মানে আক্রমণ করা চরমভাবে, এবং এটা নজিরবিহীন, পৃথিবীর কোনো দেশে এরকম আছে কিনা আমার জানা নেই। তো ফলে কোনো মানুষ যে বিচার পাবে, বিচার প্রার্থী, পুলিশ ব্যবস্থাটাকে ধ্বংস করার পরে দেখা গেল যে এই ক্ষেত্রে চরমভাবে এটা লঙ্ঘিত হয়েছে, যেটা ইভেন এই লেটারটায় রেপোর্টিয়াররা উল্লেখ। হ্যাঁ, এই যে মানে বিচারহীনতার যে সংস্কৃতি, এবং সেটাকে টোটালি গ্রাপ করা হলো। এবং আমরা দেখলাম যে আইন উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষক, আমি তার নাম মুখে আনতেও চাই না, এটা ঘৃণার একটা উদ্রেক করে, সেই শিক্ষক সে টোটালি এই আদালত ব্যবস্থাপনাটাকে তিনি তার নির্দেশে ফরমাইশি আদালতে পরিণত করলেন। তো এই বিষয়টা মানে যে অরাজকতার একটা চরম একটা পরিস্থিতি যেটা বাংলাদেশে বিরাজমান, এবং সেই বিষয়টার ধারাবাহিকতা একটা নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। এবং সেই নির্বাচনটাও কিভাবে হলো সারা বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশের মানুষ তো বটেই। এবং সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন, যেখানে মূল প্রতিযোগী দল, আমি যদি ধরে নেই যে প্রধান দলগুলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত, তো সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে নির্বাচন করতে দেয়া হলো না। এবং আওয়ামী লীগের সাথে তার মহাজোটের শরিক 14 দলীয় জোট, তারা কেউই অংশগ্রহণ করতে পারে নাই। এক পেশে একটি নির্বাচন সংগঠিত হলো, এবং সেই সরকার এখন তারা যারা ক্ষমতায়, তো সেখানে আপনি জনগণের অংশগ্রহণ যেমন সেখানে নাই, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সেখানে নাই, যাদেরকে করতে দেওয়া হলো না। এবং এই যে ব্যানটা যেটা ইম্পোজ করা হলো, যেটা গণতন্ত্রের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনেরও বরখেলাপ।
যে রেজিস্টার্ড অর্গানাইজেশন গুলাকে আপনি দল হিসেবে আওয়ামী লীগের উপরে কোনো সাজা আয়োগ করা হয় নাই আদালত কর্তৃক, তাহলে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আমরা অতীতে দেখেছি যে 2014 এবং 24-এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ না করাও তাদের অধিকার, আমি মনে করি যে তাদের ইচ্ছা হলো আমি পার্টিসিপেট করব না, কিন্তু আপনি অংশগ্রহণ করতে চাচ্ছে, আপনি তাকে মাঠে খেলতে আসতে দিলেন না। এটা দুইটা ভিন্ন বিষয়। তো তারপরেও যদি ধরে নেই যে লেজিটিমেট একটি গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট, তাদের কাছে যে চিঠি দিয়ে তাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এই রেস্ট্রিকশন গুলা তোমরা কবে উঠাচ্ছ, কি করছো, এবং সেই ধারাবাহিকতায় ডিটেলস এই চিঠির মধ্যে সেখানে উল্লেখ করা আছে। যেমন আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে রেস্ট্রিকশন, তারপরে আওয়ামী লীগের ইলেকশন কমিশন থেকে তাদের ইয়েটা ব্যান করানো, যে রেজিস্ট্রেশন ব্যান করে দেওয়া। তারপর আপনার শেখ হাসিনা, উনি কোনো স্পিচ দিতে পারবেন না, ওনার যে পাবলিসিটি, উনি যে ভার্চুয়ালি বক্তব্য দেন তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তারপর ব্ল্যাঙ্কেট রেস্ট্রিকশন এবং সাইলেন্সিং এ মেজর পলিটিক্যাল পার্টি, যেটা ওরা যে চিঠিটার মধ্যে বলেছে এটা ডিসপ্রপোর্শনেট এবং আন্ডারমাইনিং দি প্লুরালিজম অব দি ডেমোক্রেসি। বহুমতের সমাহার এবং বহু দলের সমাহারের মধ্যেই ডেমোক্রেসির সবচেয়ে যে বিউটি। তো আপনি সেখানে তাদেরকে দূরে রেখে, বাইরে রেখে একটা নির্বাচন করে বা একটা দেশে গণতন্ত্রের কোনো সুযোগ সেখানে কোনোভাবেই কাম্য নয়। এবং তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে আরো, যে তাদের সিরিয়াস যে কনসার্ন যে বাংলাদেশে অব্যাহতভাবে এই 18 মাস 20 মাস ধরে যে মব ভায়োলেন্স, এটা কোনো অংশেই কমে নাই। ধারণা ছিল জনগণের যে হয়তোবা সরকার পরিবর্তনের সাথে একটা লেজিটিমেট গভর্নমেন্ট ক্ষমতায় আসলে হয়তো মব ভায়োলেন্সটা কমবে। আমরা লক্ষ্য করেছি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে বাংলাদেশে মব ভায়োলেন্সের কোনো স্থান নেই, মব লিঞ্চিং আর হবে না। কিন্তু আপনারা দেখেছেন যে ছাত্রলীগের একজন ছেলেকে গাছের সাথে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে তাকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আরেকজন ছাত্রলীগের নেতা এই ঈদ উপলক্ষে তার মার সঙ্গে 18 মাস পরে দেখা করতে আসছিল, নামাজ পড়তে গেছে, তাকে ধরে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে তাকে কিভাবে পিটিয়ে মারা হচ্ছে। এবং অব্যাহতভাবে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে আপনার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে মানে রাজনীতির সাথে যাদের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই, একজন নারী 3 সন্তান সহ শ্রদ্ধা জানাতে গেছে, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আর একজন মিষ্টি সুভাষ নামে একজন মডেল কাম অভিনেত্রী, উনি গেছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যে পিপলস ওপিনিয়ন, পিপলস রাইট টু প্র্যাকটিস ডেমোক্রেসি, শোয়িং দেয়ার রেসপেক্ট টু দি মার্টার্স, আমাদের যারা হিরো, ন্যাশনাল হিরো, তাদের স্মরণে শ্রদ্ধা জানাতেই শহীদ মিনারের স্মৃতিসৌধে যাওয়া হয় বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে। তো তাদের বিরুদ্ধে কি হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে। তো তারা বলেছে যে কবে এই মব ভায়োলেন্সটা বন্ধ হবে কিভাবে? তারপরে অব্যাহতভাবে অ্যারেস্ট, যে গণ গ্রেপ্তার, ডিটেনশন এবং ফেয়ার ট্রায়ালের যে মানে কি বলবো ল্যাগিং, এই বিষয়গুলো তোমরা কবে বন্ধ করবা? বিষয়টা হচ্ছে যে আপনার কষ্টকর এবং দুঃখজনক যে আওয়ামী লীগ শুধুমাত্র তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তা না, আওয়ামী লীগ অ্যাফিলিয়েটেড যে কোনো ধরনের ইন্টেলেকচুয়ালস, জার্নালিস্ট, লয়ার, জাজেস, সিভিল সোসাইটি মেম্বার, টিচার, আর্টিস্ট, আপনি বলেন শিল্পী, বাউল, হ্যাঁ, মাইনরিটিস, মানে কেউই এখান থেকে রক্ষা পাচ্ছে না। এবং তার সঙ্গে যেটা সবচেয়ে অ্যালার্মিং সেটা হলো কাস্টোডিয়াল ডেথ, জেলখানার মধ্যে মারা যাচ্ছে। এবং আওয়ামী লীগের 2 জন বর্ষিয়ান নেতা
হাত করা পড়া অবস্থায় বিনা চিকিৎসায়, বিনা কি বলে সুযোগ সুবিধায় মারা গেছেন। এই যে কাস্টোডিয়াল ডেথ, সেটা জেলখানার মধ্যে থাকলে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড ঘটেছে ৩রা নভেম্বর, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী 4 জন সিপাহ সালার তারা জীবন দিচ্ছে। এই ইউনূস সরকার এবং এই বিএনপি সরকারের আমলেও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে।